নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। তাহলে দৃষ্টি দ্বিতীয়ার মেয়ে? উমাদেবীর এই প্রশ্নতে মাথা নেড়ে সম্মতি জানালেন জয়শ্রী দেবী। সেই একই রকম নম্র ভদ্র ব্যবহার আর ওই শান্ত দুটো চোখ, ওই মেয়েকে ভোলার নয়। জয়শ্রী দেবীর চোখের সামনে তার প্রিয় বন্ধুর মুখটা ভেসে উঠল। সত্যি ভোলার নয়। সে আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। জয়শ্রী আর দ্বিতীয়া তখন শ্রীরামপুর কলেজের ছাত্রী। গান নিয়ে সবসময় মেতে থাকা সব্যসাচীর পছন্দের মানুষটা ছিল দ্বিতীয়া। কিন্তু ওই যে বলা যায় না বা মনের কথা বলাতে লজ্জা পাওয়াটা একটু বেশিই ছিল সব্যসাচীর। সব্যসাচীর পরিবার তখন শহর কলকাতার বেশ সম্ভ্রান্ত। সেখানে দ্বিতীয়ার পরিবারকে নিম্ন মধ্যবিত্তি বলা যেতে পারে। বাবার কাপড়ের দোকান, এর ওপর 3 জনের সংসার। সব্যসাচীর গ্রামের বাড়ির কাছেই দ্বিতীয়ার বাড়ি। মাঝে মধ্যেই ছুটি পড়লে যখন গ্রামের বাড়িতে যাওয়া হতো, তখন দ্বিতীয়ার সঙ্গে আলাপ। পড়াশোনার পাশাপাশি মেয়েটার মধ্যে একটা বেশ সুন্দর গুণ ছিল। কি সুন্দর আলপনা দিতে পারত মেয়েটা। সব্যসাচীতে বাড়িতে যখন দুর্গাপুজো হতো, তখন ওদের ঠাকুর দালানটা নানা সাজের কারসাজিতে ভরিয়ে দেওয়ার দায়িত্বই ছিল এই দ্বিতীয়ার। অন্যদিকে জয়শ্রী ছিল শিক্ষিত, নম্র, ভদ্র, পড়াশোনা নিয়েই যার সবটা। চিরকালের শান্ত সব্যসাচী সেবার ভয় কাটিয়েই বাড়িতে বলেছিল দ্বিতীয়ার প্রতি ওর ভালো লাগার কথা। তখন সব্যসাচীর বাড়িতে ওর জন্য পাত্রী দেখা চলছিল। দ্বিতীয়ার মতো নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েকে সব্যসাচীর বাবা দাদু কেউই মেনে নেয়নি। তাও ভীতু ছেলেটা নিজের ভালোবাসার জন্য এক প্রকার হঠাৎ করে সাহসী হয়েই সেদিন বলেছিল দ্বিতীয়া ছাড়া আর কাউকে বিয়ে করবে না কোনো দিন। সব্যসাচী যে ওকে পছন্দ করে সেটা জানতো দ্বিতীয়া। ওর নিজেরও ছেলেটাকে খারাপ লাগতো না। কেমন সুন্দর কথা বলে, কি সুন্দর দেখতে, পুরো বাংলা সিনেমার হিরোদের মতো দেখতে। তবে এরকম একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখাটা ওর কাছে একটা দুঃসাহসী চিন্তা বলেই মনে হতো। জীবনের মানে ওর কাছে অনেকটাই আলাদা, যার সাথে সব্যসাচীর জীবনের কোনো মিল নেই। তবে সব্যসাচী যখন দ্বিতীয়া ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলে একটা ধনুক ভাঙা পণ করেই ফেলেছিল, তখন তাতেই বাদ সাধল জয়শ্রী। সে মনে মনে সব্যসাচীকে পছন্দ করত, আর তার এই পছন্দে আরও ইন্ধন জুগিয়েছিল দুই বাড়ির লোক। জয়শ্রীর বাড়ি আর সব্যসাচীর বাড়ি উভয় তরফ থেকেই চাইতো ওদের 4 হাত যেন এক হয়। অন্যদিকে সব্যসাচী ঠিক করে ফেলেছে যে দ্বিতীয়া ছাড়া কাউকে বিয়ে করবে না। সবসময় যে কোনো পরিস্থিতিতে জিতে আসা জয়শ্রীর কাছে ভালোবাসার মানুষটাকে নিয়ে দ্বিতীয়ার কাছে হেরে যাওয়াটা কিছুতেই সম্ভব ছিল না। যেখানে পড়াশোনা, গান বাজনা, পারিবারিক প্রতিপত্তি, সৌন্দর্য সবেতেই ও দ্বিতীয়ার থেকে অনেকটা এগিয়ে, সেখানে ও হেরে যাবে। অষ্টাদশী মন বড্ড ভয়ানক আর জেদি হয়। অনেক সময় জেদের বশে এমন কিছু করে ফেলে যেটা নিয়ে আজীবন আফসোস থেকে যায়। কিন্তু তাহলেও ওই সময় জীবনে জেদটাই সব। তখন মনে থাকে তীব্র আকাঙ্ক্ষা। জীবনের সবটুকু জেদ একত্রিত করে আকাঙ্ক্ষিত জিনিসকে পাওয়ার এক দুর্মূল্য সাধনা। যা চাইবো জীবন তেমনভাবেই চলবে। যে কোনো পরিস্থিতিতে আমার ইচ্ছে মতো জিনিসকে পাওয়া যায়। যে 80% মানুষ কৈশোর বেরিয়ে যৌবনের কিছু আকাঙ্ক্ষা জেদ থেকে ভুল করে ফেলে, তার মধ্যে জয়শ্রী একজন। আসলে সময় মানুষকে পরিণত করে, অভিজ্ঞতা মানুষকে বোঝেদার করে তোলে। যদিও এত কিছু বোঝার মতো মন বা ধৈর্য 18 বছরের জয়শ্রীর ছিল না। সে তখন যে কোনো উপায়ে সব্যসাচীকে পেতে চায়। সব্যসাচী যে ভীষণ রকমের অভিমানী সেটা জয়শ্রী জানত, আর এই সুযোগটাকে কাজেই লাগিয়েছিল দ্বিতীয়ার প্রতি ওর মনকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। জয়শ্রী আর দ্বিতীয়া একই কলেজে পড়ার সুবাদে ওদের বন্ধুত্বের গণ্ডিটাও এক ছিল। জয়শ্রী জানত যে দ্বিতীয়ার কার সঙ্গে ভালো রকমের বন্ধুত্ব। সেদিন ছিল 25শে বৈশাখ। ওদের কলেজেও রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল সেদিন। আর সেদিন ইচ্ছে করেই সব্যসাচীকে নিজেদের কলেজে আমন্ত্রণ করেছিলেন জয়শ্রী। তা অবশ্য দ্বিতীয়ার বিরুদ্ধে এটা প্রমাণ দেখানোর জন্য যে ওদের কলেজেরই সঞ্জয় বলে একজন সিনিয়রের সঙ্গে দ্বিতীয়ার সম্পর্ক আছে। সব্যসাচীকে এমনটাই বলেছিল জয়শ্রী, আর চতুরতার সঙ্গে তার কিছু প্রমাণও হাজির করেছিল সেদিন সব্যসাচীর সামনে। ব্যাস, অভিমানী ছেলেটার পক্ষে এটুকুই যথেষ্ট ছিল দ্বিতীয়াকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য। পরে অবশ্য ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছিল, সেটা অনেক পরে। ততদিনে সব্যসাচী আর জয়শ্রীর বিয়ে হয়ে গিয়েছিল।
পুরনো কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাসের একটা রেখা ফুটে উঠল জয়শ্রীর মুখে। সেই দিনটার জন্য আজও মরমে মরে যায় জয়শ্রী। যেন মনে হয় পুরো জীবনটাই ভুল। দুটো মানুষকে যে আলাদা করে দিতে পারে সে কিছুতেই কারোর ভালো করতে পারে না। কিরে জয়া, চাটা তো ঠান্ডা হয়ে গেল। উমার গলার আওয়াজে এতদিনের পুরনো দিনের অতীত থেকে হঠাৎই বাস্তবে ফিরে এলো জয়শ্রী। আজ থেকে জানারে সবাই মিলে, রাতে সবাই মিলে বেশ মজা হবে। রাতে বরং আমি আর তুই রান্না করে ছেলে মেয়েগুলোকে খাওয়াবো। থাকা না থাকাটা শুভর ডিপার্টমেন্টে, ওর কাল আবার মর্নিং শিফট আছে কি না সেটা জেনে নিতে হবে। তুমি চিন্তা করো না মাসিমণি, শুভদাকে রাজি করানোর দায়িত্ব আমার। নীলাভর কথাতে দরজার দিকে তাকালো জয়শ্রী। সত্যি এই ছেলেটাকে কত ছোট দেখেছিলাম, এখন একে দেখলে কে বলবে এটাই সেই ছোট। সে না হয় বললি, তা তোর তো বিশাল ব্যাপার। এত এত রান্নাবান্না পারিস, মার কাছ থেকে শুনলাম ঘর গোছানো থেকে নাকি তোর জুড়ি মেলা ভার। ভালোই হয়েছে, বউয়ের অনেক কষ্ট কম হবে। নীলাভর দিকে তাকিয়ে হাসতে হাসতে কথাটা বললেন জয়শ্রী দেবী। কিরে উমা, ছেলের বিয়ে নিয়ে কিছু ভাব এবার? না বাবা, সে আমি পারবো না। ওই দায়িত্ব ওর উপরেই তুলে দিয়েছি। আর তাছাড়া এখনকার ছেলে মেয়ে, ওদের পছন্দ মতো ওদের মত নিয়ে কাজ না করলেই মুশকিল। তার থেকে ভাই নিজেরটা নিজেই খুঁজে নেবে। খোঁজ, মা কিন্তু ফুল লাইসেন্স দিয়ে দিয়েছে। উমা আর জয়শ্রীর এই কথাটার পরিপ্রেক্ষিতে হাসলেও বেচারা নীলাভ একটু ভ্যাবাচাকাই খেয়ে গেল মাসি মনের কথাতে। ঘরে এসে চুপচাপ গুটিসুটি হয়ে বসে আছে দৃষ্টি। ইস, কি ভাবলো শুভ। কথাটা মনে হতেই বিছানার উপরে রাখা বালিশটাকে জড়িয়ে ধরল। আচ্ছা, আমি কি শুভঙ্করকে ভালোবাসি? না চাইতেই প্রশ্নটা এসে জড়ো হলো মনে। যে ছেলেটা এত খারাপ ব্যবহার করেছিল প্রথম দেখাতে, যার সঙ্গে প্রথম দেখাটা মোটেও সুখকর ছিল না, সেই ছেলেটার সঙ্গে এই কয়েকদিন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসা? দৃষ্টির তরফ থেকে আদৌ কি ভালোবাসা গড়ে উঠেছে শুভর জন্য? না, এই উত্তরটা ঠিক জানে না দৃষ্টি। তবে এটুকু জানে যে নিজের ভালোবাসার দিক থেকে শুভঙ্কর ছেলেটা একদম খাঁটি। সম্পর্ক ভাঙার এই যুগে দাঁড়িয়ে কেউ যে নিজের ভালোবাসাকে এভাবে আগলে রাখতে পারে, সে আর যাই হোক খারাপ মানুষ নয়। তবে চরিত্রগত দিক থেকে শুভর সঙ্গে ওর বিস্তর ফারাক। এ হয়তো আলাদা আলাদা পরিবেশে আলাদা আলাদা মনোভাব নিয়ে বড় হওয়ার জন্য। ও বৌমণি, দাদাভাই তোমাকে খুঁজছে আর তুমি এখানে? হঠাৎ করে আহেলি চলে আসায় ভাবনা থেকে বেরিয়ে এলো দৃষ্টি। সব হচ্ছে তোমাদের এই ট্রুথ আর ডেয়ার খেলার চক্করে। ইস, কী সব ডেয়ার রে ভগবান! নিজে নিজেই আহেলিকে উদ্দেশ্য করে বিড়বিড় করে কথাগুলো বলে যাচ্ছে দৃষ্টি। তবে দৃষ্টিকে লজ্জা পেতে দেখে বেশ ভালোই লাগছিল আহেলি। শোনো, এইসব প্ল্যান কোনোটাই আমার নয়, সব ওই উজবুক লোকটার। এখন আবার সে দাদাভাইকে রাজি করিয়েছে আজ থেকে যাওয়ার জন্য। আর মা তো বন্ধুর কাছে থাকতে পারবে জেনে আনন্দে মশগুল। তার মানে আজকে আমরা এখানে থাকছি? তাই তো শুনে এলাম গো। আসতে পারি? হঠাৎ অপরিচিত একটা গলার আওয়াজ শুনে আহেলি আর দৃষ্টি দুজনেই দরজার দিকে তাকালো। আরে নীলাভ, এসো এসো, এটা তো তোমারই বাড়ি, তুমি আবার আমাদের থেকে পারমিশন নিচ্ছ? তো কি হয়েছে বৌমণি, বাড়িটা আমার হলেও ঘরের মালকিন কিন্তু আপনারা। আর তাছাড়া আপনার যা একজন ননদিনী। কেন গো ভাই, এর মধ্যে আবার আমার ননদিনী কি করলো? উনি আবার কি করলেন? বাবারে, কি ডেঞ্জারাস মেয়ে! অত দামি ফোনটা ছুঁড়ে ফেলছিলেন। আর যদি জানতে পারতেন যে আমি দরজা নক করেই ঘরে ঢুকে পড়েছি, তাহলে কে জানে হয়তো আমাকেই ছুঁড়ে ফেলে দিতেন। এবার আহেলির একটু রাগ হলো এই ছেলেটার ওপর। মানছি তখন রাগের মাথায় ফোনটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু তাই বলে এভাবে কথা শোনাবে? হাজার হোক ফোনটা তো আমার, এরকম গায়ে পড়া লোক তো আমি এভাবে জন্মে দেখিনি। এই, আপনি আমাকে এভাবে বলছেন কেন? অদ্ভুত তো, আমাকে তো চেনেনও না। একজন অচেনা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না বুঝি? সে চিনি না, কিন্তু চিনে নিতে কতক্ষণ? ওদের এই রকম কনভারসেশন শুনে হাসিই পেল দৃষ্টির। আর তার সঙ্গে হিসেবের বাইরে গিয়ে একটা অন্যরকম প্ল্যান এলো মাথায়। আচ্ছা ঠিক আছে, শান্তি শান্তি, আর ঝগড়া নয়। বৌমণি, ওনাকে বলো উনিই কিন্তু শুরু করেছেন। হ্যাঁ, আর আপনি তো মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসেছিলেন কি না? ওরে বাবারে, এরা তো কেউ কাউকে ছেড়ে কথা বলে না। দুজনেই চুপ, আমি দুজনকেই বলছি। চলো তো নীলাভ, আশপাশটা একটু ঘুরে দেখবো। যখন আজ থাকছি তখনই থাকাটার সদ্ব্যবহার করি। আমি যাই, তোমাদের দাদাভাইকে গিয়ে বলি তোমরাও এসো।
কথাটা বলে খানিকটা ইচ্ছে করেই আহেলি আর নীলাভকে একা রেখে ওই ঘর থেকে বেরিয়ে এলো দৃষ্টি। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলার ছিল, পারমিশন নিচ্ছেন? নীলাভর দিকে না তাকিয়েই ওর উদ্দেশ্যে কথাটা বলল আহেলি। বলতে পারেন। এতক্ষণ তো পারমিশন না নিয়ে আপনার বক্তব্যের বর্ষণ চালাচ্ছিলেন, এখনও তাই করুন। সে আপনি যাই বলুন না কেন, যখন আমি ভাবি কিছু বলবো বা করবো সেটা তো করেই ছাড়ি। বলছি ম্যাডাম, আমি মনে করি চুপচাপ সহ্য করার থেকে ঝগড়া করাটা ফার বেটার। ঝগড়া করলে দেখবেন মন হালকা হবে। গুমড়ে গুমড়ে মরার থেকে ঝগড়ুটে পরিচয় নিয়ে বাঁচাটা অনেক ভালো। তাই কারোর কথায় কষ্ট পেলে বা রেগে গেলে নির্দ্বিধায় ঝগড়া করবেন। ওইসব রেগে গিয়ে নিজের ওপর রাগ দেখিয়ে ফোন টোন ছুঁড়ে ফেলে দিয়ে কিছু হবে না। কথাটা বলেই একটু হেসে আহেলিকে একা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল নীলব। উনি কি বলে গেলেন? ওকে কিছু বুঝতে পেরেছে আমি তখন কার সঙ্গে কথা বলছিলাম? ভাবনাটা মাথায় থেকেই গেল আহেলির। কিছু কিছু ভাবনা মাথায় থাকা ভালো, এতে মন্দ হয় না কিছু। শুভকে এদিক ওদিক কোথাও দেখতে না পেয়ে নিজের ফোনটা নিয়ে ওর নাম্বারে ডায়াল করলো দৃষ্টি। তুমি কোথায়? আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, এই একবার বাইরে এসো দৃষ্টি। এখন? কিন্তু কেন? আরে এত কথা না বলে এসোই না, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল শুভ। দৃষ্টি বেচারি আর কি করে, আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। এই সুযোগে ঘর থেকে বেরিয়ে মেইন গেটটা খুলে বাইরে বেরিয়ে এলো দৃষ্টি। শুভকে দেখেই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে দৃষ্টি। দুটো হাতে দুটো পাঁপড় ভাজা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। দৃষ্টিকে দেখে হাসি মুখে ওর দিকে এগিয়ে এলো। এই ধরো ধরো ধরো। তাড়াতাড়ি শুভর হাত থেকে পাঁপড় ভাজাটা নিল। এগুলো এগুলো তোমার জন্য দৃষ্টি। আরে তুমি বলেছিলে না যে রথের মেলা থেকে পাঁপড় ভাজা খেতে তুমি? এখন তার রথের মেলা নেই, কিন্তু বেরিয়ে দেখলাম এই মোড়ের মাথায় একটা দোকানে পাঁপড় ভাজছে, তাই নিয়ে এলাম তোমার জন্য। নাও নাও, সব শুনে নিয়েছো, এখন খেয়ে নাও তো। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না শুভ? হঠাৎ করে দৃষ্টির মুখে এমন একটা অপ্রত্যাশিত কথা শুনে ওর দিকে অবাক হয়ে তাকালো শুভঙ্কর। অনেক কিছু বলতে চাইলেও কিছু বলে উঠতে পারল না। আর দৃষ্টিও প্রশ্নটা করে একটু চুপ করেই রইল। শুভর মনের অবস্থা বুঝে মনে মনে একটু হাসল। তারপর হাতে থাকা পাঁপড়টা থেকে এক টুকরো ভেঙে নিয়ে শুভর মুখে ঢুকিয়ে দিল। বাহ, কত কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছি আমি আমার বরটাকে। শুভ আজকে অবাকের ওপর অবাক হচ্ছে। এবার তো বেচারা রীতিমতো এক ঝটকায় চোখের চশমাটা খুলে নিয়ে চোখটা একবার ভালো করে হাত দিয়ে ঘষে দৃষ্টির দিকে তাকালো। কি বললে তুমি? যাক বাবা, এতক্ষণ ধরে এত কিছু বললাম আর তুমি শুনতে পাওনি? ডাক্তারবাবুকে দেখছি, ডাক্তার দেখাতে হবে। হেসে হেসে শুভর উদ্দেশ্যে কথাটা বলল দৃষ্টি। না না, এতক্ষণ ধরে নয়, এক্স্যাক্টলি শেষের কথাটা কি বললে আরেকবার বলো। শেষে আবার কোনটা বললাম? আহা, আমাকে তুমি কি বলে ডাকলে না? আরে এইমাত্র বললে যে। কি আবার বলবো? তুমি আবার যা তাই বলেছি। আরে কি বললে আরেকবার বলোই না। বর বর বললাম তোমাকে। তুমি আমাকে বর বলে ডাকলে দৃষ্টি? আরে এ তো মহা মুশকিলে পড়লাম দেখছি। তা বরকে বর বলে ডাকবো না তো এ কেমন কথা? না মানে আসলে তুমি তো, আমি তো কি, হ্যাঁ আমি কিন্তু প্রথম থেকেই জানি তুমি আমার বর। হ্যাঁ, আর সে তুমি মানতে চাওনি প্রথমে আমাকে নিজের স্ত্রী বলে, সে পরের কথা। দৃষ্টি সাধারণত এতগুলোর কথা এভাবে একসঙ্গে বলে না। আজ দৃষ্টির মুখে এই কথাগুলো এভাবে শুনে শুভ যে অবাক হবে এটাই তো স্বাভাবিক। তবে দৃষ্টির বলা এই শেষের কথাটা শুনে নিজের কাজের জন্য আবারও নিজের খারাপ লাগলো, লজ্জাও লাগলো ভীষণ। তখন যে রাগের বশে দৃষ্টির সঙ্গে কী ব্যবহার করে ফেলেছে সেটা ভাবলে আজও একটু ভীষণ খারাপ লাগে, আর লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় শুভ। দৃষ্টি হয়তো ব্যাপারটা বুঝতে পারলো, তাই পরিস্থিতিটাকে স্বাভাবিক করতেও আবার নিজে থেকে কয়েকটা কথা বলে উঠল। বাবা, সে কি প্রেম নিজের প্রেমিকার ওপর, পুরো রোমিও জুলিয়েট জুটিকে হার মানায়। আমি মাঝে মাঝে ভাবি ওই দীপাবলি যদি সত্যি সত্যি অন্য কেউ হতো তাহলে আমার কি হতো? আমার আর দৃষ্টিকে কিছু বলতে না দিয়ে ওর মুখটা চেপে ধরল শুভ। তারপরে এই ভিড়ের রাস্তায় সবার অলক্ষ্যেই দৃষ্টিকে নিয়ে এলো একদম নিজের কাছে। নিজের হাতটা দিয়ে দৃষ্টির মুখটা চেপে ধরল। কি হতো শুনি তোমার তাহলে? আসলে ভয়টা জীবন থেকে সরে গেলে মানুষের চারিত্রিকগত বৈশিষ্ট্য, কথাবার্তার কিছু পরিবর্তন হয়। যদিও এ পরিবর্তন নিতান্তই তাৎক্ষণিকের, কিন্তু দৃষ্টির ক্ষেত্রেও ব্যাপারটা এমনটাই হয়েছিল। তবে এই মুহূর্তে শুভ এভাবে ওকে নিজের দিকে টেনে আনায় শুভর গায়ের স্পর্শে আবারও যেন একরাশ ভয় ঘিরে ধরল মনকে।
তবে এ ভয় খারাপ না। এত ভালোবাসার পূর্ব মুহূর্তে মনের তান পুরায় সুর তোলায় মিলিত রাগ রাগিনীর সম্মিলিত ধ্বনির বহিঃপ্রকাশ। না, আসলে আমি তেমনভাবে আসলে এতক্ষণ বকবক করার পর দৃষ্টিকে এভাবে আমতা আমতা করতে দেখে একটি হাসি পেল শুভর। আমি বলছি, তুমি কি বলতে চাইছো? তুমি হয়তো বলতে চাইছিলে যে তোমার আর বরের আদর পাওয়া হতো না। শুভ যে কতটা দুষ্টু সেটা ভালো করেই জানে দৃষ্টি। তারপরেও যে কেন ওর সঙ্গে মজা করতে গেলাম, ইস, এখন যে কি বলি। কেমন একটা কথা বলে দিল। কোনো লজ্জা নেই মানুষটার, রাস্তায় এই ভিড়ের মধ্যে। দৃষ্টির এইসব ভাবনার ভিড়ে শুভর মুখটা দৃষ্টির কানের কাছে নিয়ে এলো। তারপর ফিসফিস করে আবারও কয়েকটা কথা বলে উঠল। তুমি কিন্তু বেশি না হলেও 1-2বার মিষ্টি মিষ্টি স্বাদ অনুভব করেছো। হ্যাঁ, এটা ঠিক যে এই কয়েকটা দিন তোমার পক্ষে ওই স্বাদটা মিস করা স্বাভাবিক। তারপর আবার একটু আগে বুঝেছি শোনা তোমার আসল বক্তব্যটা কি। ব্যাস, শুভর এইটুকু কথাই যথেষ্ট এই ঠান্ডাতে দৃষ্টিকে ঘেমে নিয়ে একাকার হওয়ার জন্য। বড় বড় গোল গোল চোখ করে শুভর দিকে তাকিয়ে রইল মেয়েটা। আবার ওদের এই খুনসুটি আর দুষ্টুমির সাক্ষী হয়ে রইল শহরের এই ভিড়ের রাস্তার অজানা অচেনা লোকের অদেখা সৃষ্টি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।